আমার দেখছি আমার মা ভাইনের জুলুম করতেছে। তো পাতা, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। পরে হচ্ছে এরা এইগুলো হচ্ছে সেনাবাহিনী দিছিল আর কি সরকারিভাবে। তারপরেও ওরা রাত্রে ওই যে বড় বড় কাছে আছে না, ওগুলা দিয়ে কেটে বাইরে, মানে এদিক দিয়ে চলে যায় বাইরে রেঙ্গুন। হ্যাঁ, বার্মা যেটা রেঙ্গুন আছে, ওই ওটাকে কেন্দ্র করে হচ্ছে ইয়া ছিল। সেই কারণেই হচ্ছে এদের ভাষা আর চট্টগ্রামের ভাষা হচ্ছে প্রায় সেম হয়ে গেছে। এই যে পাহাড়ের গা দিয়ে কিন্তু এই যে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে, স্কুল দেখেন কত উঁচু। এই রোহিঙ্গারা আসার পর তো এখানে যে একটা বন ছিল, ভালো একটা পরিবেশ ছিল, ওই জায়গাটা তো হঠাৎ একটা পরিবর্তন হয়ে গেছে। তো দেখা যাচ্ছে ওনারাও কিন্তু হচ্ছে বাধ্য হয়ে থাকে, আর পাহাড়ে উঠতে নামতে অনেক কষ্ট। পরে আলাদা আলাদা কোড নাম্বার আছে এদের বাড়ি, এবং কার্ডে সেটা উল্লেখ থাকে। রোহিঙ্গারা এই ছোট ছোট রাস্তাগুলো ব্যবহার করে শহরে যায়, ঠিক লোকালের মতো করে ওরা মিশে গেছে, এবং ওরা জানে যে কোথায় কি দিলে ওরা যাইতে পারবে। তো হচ্ছে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়াতে, মানে সাধারণ পাবলিক ঢুকতে পারবে না, বাট মামাদের জমি দখল করছে আর কি। তো আমরা কিন্তু একদম মায়ানমার কোলঘেঁষা উখিয়া শহরে চলে আসছি, যেখানে রোহিঙ্গাদের দেখাবো আজকে আপনাদেরকে। রোহিঙ্গার যে কুতুপালং আছে, উখিয়ার কুতুপালং, সেখানেও যাব। এটা হচ্ছে উখিয়া শহর আর কি মেনলি। তো উখিয়ার এদিকের মানুষজন তরমুজ প্রচুর খায়, আপনার হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও তরমুজ নিয়ে যায়, ভালোই খায় আর কি। তো এটা হচ্ছে উখিয়া শহর, আস্তে আস্তে দেখতে থাকেন, রোহিঙ্গাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে পার্বত্য চট্টগ্রামের পাহাড় কেটেই কিন্তু হচ্ছে এই ঘর বাড়িগুলা এবং রাস্তাঘাটগুলা, এবং আপনার হচ্ছে রোহিঙ্গারা প্রায় হচ্ছে 18 লক্ষ রোহিঙ্গা কিন্তু বর্তমানে পার্বত্য চট্টগ্রামে আছে। আর পাহাড় আগে আরও বড় বড় ছিল, কিন্তু স্থানীয় মানুষদের মতে এই পাহাড়গুলো কেটে কেটে এখন সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। অনেক কাছে। তো আমাদের গাইড হিসেবে আছে আমাদের মামা, এই যে আমাদের মামা। কিন্তু অটোতে যাচ্ছি। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া, এখানেই আশ্রয় নিয়েছে লাখো লাখো রোহিঙ্গা শরণার্থী। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল জনগোষ্ঠীর কিছু মানুষ কিভাবে গোপন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। 2017 সালের সহিংসতার পর প্রায় 7 লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। 2017 সালের পর মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বেশিরভাগই এসেছে সীমান্তবর্তী এলাকা হয়ে, বিশেষ করে কক্সবাজার এই অঞ্চলে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে নানান রাজনৈতিক আলোচনা, তর্ক বিতর্ক হয়েছে। কেউ কেউ মনে করেন এটা সম্পূর্ণ মানবিক সংকট, আবার কেউ কেউ দাবি করেন এর পেছনে আঞ্চলিক বা আন্তর্জাতিক রাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে। ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের সুরক্ষার কথা বলে। বিভিন্ন দেশ এই সংকটকে কূটনৈতিকভাবেও ব্যবহার করে। কেউ ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছে, রাজনৈতিক লাভের জন্য এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত, তবে তা বাস্তবসম্মত। মায়ানমারের নাগরিকত্ব না থাকা, দীর্ঘদিনের জাতিগত বৈষম্য, সহিংসতা ও নিরাপত্তাহীনতার কারণেই রোহিঙ্গারা দিন দিন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তো মামা, এই যে পাহাড়ের উপরে বাড়িঘরগুলো বানানো হচ্ছে, এতে আপনার একটু অভিব্যক্তি ব্যক্ত করেন, মানে আপনার ভালো লাগতেছে নাকি আগের প্রকৃতিটাই ভালো ছিল? না, অবশ্যই রোহিঙ্গারা আসার পর তো এখানে যে একটা বন ছিল, ভালো একটা পরিবেশ ছিল, ওই জায়গাটা তো হঠাৎ একটা পরিবর্তন হয়ে গেছে, যেটা আসলে হঠাৎ পরিবর্তন হওয়ার মধ্যে পরিবেশের মধ্যে একটু বিরূপ প্রভাব পড়ে, যেটা এখনো পড়ছে। আগে এগুলোতে মনে করেন বন্য প্রাণীরা, হ্যাঁ, বন্য প্রাণীরা ছিল এখানে দিনের মধ্যেও, মানে আমরা বনমোরগ, তারপরে হচ্ছে হাতি, তারপরে শিয়াল, অনেক কিছু দেখতাম। তো এখানে মানুষের গরু লালন পালন করতো। তো এখন তো এগুলো আসলে নাই, একেবারে বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে আর কি। তো এখন তো এটা আসলে পরিবেশের উপর অনেক বিরূপ একটা প্রভাব পড়ছে আর কি।
ধরতে গেলে। তো হচ্ছে মামা আমাদেরকে যেমনটা বললেন, আসলে মানে এই পাহাড়ের উপরে মানুষ থাকার কথা না, বন্য প্রাণীরা থাকবে, একটা গাছপালা থাকবে, কিন্তু এনারাও বাধ্য হয়ে থাকেন, রোহিঙ্গানারাও। স্টাডি সেন্টার ছোট বাচ্চাদের। আচ্ছা, আর এগুলো বিভিন্ন এনজিওদের তৈরি বিভিন্ন পড়াশোনার আর কি ঘর আর কি, এই যে এগুলোতে পড়াশোনা করেন, বিভিন্ন প্রোগ্রাম আছে এনজিওদের, ছোট বাচ্চা। তো আমরা কিন্তু এখন আবার নামতেছি, মানে পাহাড়টা এরকমই উঁচু নিচু, একবার উঠতে হবে একবার নামতে হবে, কারণ পাহাড় কেটেই সব কিছু তৈরি করা হয়েছে। তো দেখা যাচ্ছে ওনারাও কিন্তু হচ্ছে বাধ্য হয়ে থাকে, আবার আমাদেরও প্রাকৃতিক ভারসাম্য এটাও নষ্ট হয়েছে, ওনারাও বাধ্য হয়ে থাকে আর কি, কারণ নিজ দেশের বাইরে কেউই থাকতে চায় না, ওই মায়ানমারের রোহিঙ্গারাও না, যে কোনো প্রাণী পশু পাখি ওরাও না। দেখা যাচ্ছে এখানে আগে পশু পাখি ছিল, এখন আর নাই, এখন শুধু মানুষের বসবাস। তো আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম র ভিডিও। তো এগুলো কিন্তু হচ্ছে রোহিঙ্গা, এনারা মায়ানমারের আদিবাসী, বার্মা। তো প্রচণ্ড রোদ, এই কারণে ঘেমে গেছি, আর পাহাড়ে উঠতে নামতে অনেক কষ্ট। তো এটাই হলো রোহিঙ্গা ক্যাম্প। আবার সমতল ভূমিতে চলে আসলাম। একজনের জন্য যতটুকু লাগবে। এখানে কি কোনো কার্ডের সিস্টেম আছে? হ্যাঁ, এদেরকে তো কার্ড দিয়ে দিচ্ছে সবকিছু। আচ্ছা আচ্ছা মানে ফ্যামিলি মেম্বার্স ইয়া করে আচ্ছা, কতজন আছে ফ্যামিলিতে সেই অনুপাতে আসলে ওদেরকে খাবার দেয়। মানে পরিবারে কয়জন হ্যাঁ, সদস্য সদস্য আছে, এগুলা দিয়ে নির্ভর করে, এগুলা বিবেচনা করে। তো এখানে মূলত হচ্ছে আমাদের যে সরকারি বাড়িগুলো হয়, যাদের ঘর বাড়ি থাকে না, ওই রকমই আর কি এনাদেরও ওই যে প্রত্যেকটা ওদের- ঘর আলাদা করা আছে। হ্যাঁ হ্যাঁ হুম। খাদ্যের, ঘরের নাম্বারিং করা আছে নাকি? হ্যাঁ ঘরের নাম্বারিং, তারপরে আলাদা আলাদা কোড নাম্বার আছে ওদের বাড়ির, এবং কার্ডে সেটা উল্লেখ থাকে, আচ্ছা আচ্ছা, এবং সেটা খুবই স্ট্রংলি ইয়া করা থাকে, দেখভাল করা হয়। আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু রোহিঙ্গা কলোনিতে চলে আসছি, এটাই হচ্ছে পাহাড়ের উপরে রোহিঙ্গাদের বসবাস, একদম র ভিডিও আর কি আপনাদের দেখাচ্ছি। দেখেন মানুষের জীবনযাপন রোহিঙ্গাদের, বিশেষ করে এই জায়গাগুলোতে আগে জঙ্গল ছিল ভাই, মানে একদম ঘন জঙ্গল, গহীন জঙ্গল। দিনে দিনে কাউকে দেখা যেত না এখানে। দিনের বেলাতেও কাউ তো আসা দূরের কথা, মানে আপনার হচ্ছে এগুলো অনেক উপরে আর কি, পাহাড়ের অনেক উপর, এটা একদম উপর সাইডে ঘন জঙ্গল, আর সেই জায়গা এখন এই অবস্থা, মানে হচ্ছে কোনো গাছপালা নাই, আর রোদ খাখা করতেছে, তো পরিবেশের বিপর্যয় আর কি। না, নিজের আছে। এনারা কি কাজ করে? এরা বেসিক্যালি কোনো কাজ করে না, তো কেউ কেউ হচ্ছে পড়াশোনা করে স্থানীয় এখানে যে লোকাল ইয়াগুলো আছে, জবগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। এগুলা করতেছে ভলান্টিয়ারি। হুম। তো এই যে এখানে কিন্তু রেশন আছে ওনাদের, এই যে খাবার দাবার গাড়ির মধ্যে, ও আশেপাশে যেগুলো ছোটখাটো কাজ আর কি, হ্যাঁ, আবার অনেকে দোকানপাট করে। হ্যাঁ দোকানপাট করে ভিতরে। হুম। আবার এদের তো বাইরে যাওয়া নিষেধ, হুম। কাঁটা তারের এই যে সীমানা প্রাচীর, এই প্রাচীরের বাইরে যাওয়া হচ্ছে তার। হ্যাঁ, না করবে না, করার কথা এমনি, তবুও করে নাই আর কি, ওরাও অলস হয়ে গেছে বিকেলে। তারপরে এরা এরা হচ্ছে খাবার দেয় এখানে, আচ্ছা সবাইকে বসিয়ে ও, প্রতিদিন? প্রত্যেকদিন দেয়, প্রতিদিন সবাইকে দেয় না, মানে সিস্টেম ওয়াইজ, আজকে 100, কালকে 200। ও, তো এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আচ্ছা সরি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আর কি গাড়ি এটা, খাবার দাবার। তো মামা যেহেতু এখানকার স্থানীয় পরিচিত, এই কারণে আমার চেনে আর কি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, মানে অনেক কষ্ট, এইদিকে পাহাড়ের উপরে তো রোদ প্রচণ্ড, একদম অনেক রোদ, সরাসরি রোদটা লাগে। যারা ওয়ার্কার বা এখানে কাজ করে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয় এখানে, তাদের যে ওয়ার্ক প্লেস মেনটেন করতে। এটা খুবই দুঃখজনক আমাদের দেশের জন্য। হ্যাঁ, হুম, আর পাহাড়ের উপর রোদের যে তাপ সেটা কিন্তু আরো বেশি। অনেক অনেক। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই,
লাইফ লাইটও হ্যাঁ স্যার নাম কি আচ্ছা তো মামা কিন্তু হচ্ছে ওনাদের ভাষা বোঝে, মানে কিছুটা বোঝে, আবার মামার ভাষা ওনারা বোঝে। তো হচ্ছে আপনাদের এই চট্টগ্রামের ভাষা আর রোহিঙ্গাদের ভাষা কি সিমিলারিটি আছে? হ্যাঁ সিমিলারিটি আছে না? হ্যাঁ তো ম্যাক্সিমাম শব্দ নাকি সিমিলার আছে, এটা অবাক করার বিষয়। পাশাপাশি যেহেতু চট্টগ্রাম আর হচ্ছে মায়ানমার মেইন একদম- সমস্যা হচ্ছে আগেকার মানে স্বাধীনতার আগে যখন আমাদের ব্যবসা বাণিজ্য চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য ছিল হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক। চট্টগ্রাম আর ওই যে রেঙ্গুন মানে হ্যাঁ, রেঙ্গুন, রেঙ্গুন বার্মা যেটা। হ্যাঁ বার্মা যেটা রেঙ্গুন আছে ওটাকে কেন্দ্র করে হচ্ছে ইয়া ছিল সেই কারণেই হচ্ছে এদের ভাষা আর চট্টগ্রামের ভাষা হচ্ছে প্রায় সেম হয়ে গেছিল যাতায়াত ছিল আগে, হ্যাঁ যাতে অনেক বেশি কারণ ওই যে আমাদের আমরা ইতিহাসে পড়ছিলাম ওই যে কাকে মশলার যুদ্ধের সময় তো না পলাশির যুদ্ধে শেষে ওই যে যাকে রেঙ্গুনে সমাহিত করা নির্বাসিত করা হয়েছিল হ্যাঁ, 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 হ্যাঁ। ওখানে হচ্ছে শাস্তি পরে স্কুলতে ছুটি হইলাম যে স্কুল তো ছুটি কোন ক্লাসে পড়ো তুমি 6 ক্লাস 6 এ পড়ে ক্লাস 6 এ পড়ে। আচ্ছা এই যে তোমরা যে তোমাদের মেইন দেশ কোনটা, বাংলাদেশ নাকি আমার আর দেশ মায়ানমার মায়ানমার? তো তোমরা এখানে কেন? আর আরে গিয়া এটার আর্মি কলে মানে আর আর জুলুম যারা তাই না হারি আর কলে দাসী কেন কেন করছে তোমাদের উপর জুলুম? আর আর দেশ ওরে তারা একা গিয়া দেশ হয় না আর আর আচ্ছা তোমাদের যে ওই দেশের যে আর্মিরা যে তোমাদের উপর নির্যাতন করছে তুমি কি দেখছো? আমার দেখছি আমার মা ভাইয়ের জুলুম করতেছে মানে এমন হয়েছে যে মানে বাচ্চাদের সামনে হচ্ছে আর আর মা ভাই এন্ডরে মারি বোনদেরকে মারি ধরে নিয়ে ওই গেছে। আগুন তুরা তারপরে দিছে যে যে বাসায় একটা যুবক মানে মানে একটা যুবক প্রাপ্তবয়স্ক। থাকবে প্রাপ্তবয়স্ক থাকবে ওকে ধরে নিয়ে গিয়ে হচ্ছে বেঁধে রাখবে বেঁধে রাখবে। রুদ্রের মধ্যে বেঁধে রাখবে বেঁধে ফেলে অত্যাচার রাখবে করবে। অত্যাচার করবে যাতে চলে আসে আর তাহলে কি। তোমার সামনে তোমার মা বোনকেও ইয়ে করছিল আর্মি? জি তাহলে এখন যদি তোমাদের কি যাইতে ইচ্ছে করে না ওই দেশে? আর আর মায়ের মা চাই চাই চাও, ওরা হচ্ছে মায়ানমার চায় মায়ানমার চলে। নিজ দেশে আর কি সবাই থাকতে চায়। থাকতে চায় তো নিজ দেশে সবাই থাকতে চায়, ঠিক আছে, ভালো থাকো। তো হচ্ছে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়াতে, মানে সাধারণ পাবলিক ঢুকতে পারবে না, বাট মামাদের জমি দখল করছে আর কি সেনাবাহিনী বলেন আর এখানকার যারা আছে হট্টাকর্তা। তো এগুলো হচ্ছে মামাদের জমি আর কি। মামাও লোকাল পাওয়ার দেখাচ্ছে। রোহিঙ্গারা কেটে ফেলছে। আচ্ছা আচ্ছা এই যে বাইরে যাওয়ার জন্য হ্যাঁ। এরা তো বাইরে যাওয়ার নিষেধ, তারপরে হচ্ছে এরা এইগুলো হচ্ছে সেনাবাহিনী দিছিল আর কি আচ্ছা। সরকারিভাবে। হুম। তারপরেও ওরা রাত্রে ওই যে বড় বড় কাছে আছে না ওগুলা দিয়ে কেটে কেটে বাইরে মানে এদিক দিয়ে চলে যায় বাইরে। বেড়েছে। মানে ওদের হ্যাঁ ওদেরই সংস্কার করাই আসলে লাভ নাই, কারণ যতবার করবে ততবারই কেটে ফেলবে। তো এই যে এটা হচ্ছে বাইরের সাইড আর এটা হচ্ছে কাঁটাতার, মানে নিয়ম অনুযায়ী কাঁটাতারের ওই পাশে থাকা লাগবে, ভেতরেই থাকা লাগে। কিন্তু রোহিঙ্গারা রাতের আধারে কিন্তু এই দিক দিয়ে কাটিয়া এই দিক দিয়ে মিশে যায় আর কি বাঙালিদের সাথে। তো এই আর কি অবস্থা। তো আমরা কিন্তু এখন পাহাড়ের মধ্যে উঠতেছি, তো এটা হচ্ছে রোহিঙ্গা শিবিরদের বাইরের সাইড, মানে এইদিকে ওদের আসা নিষেধ আর কি। একদম সেনাবাহিনী তারকাটা দিয়ে একদম ঘিরে দিছে, পুরা রোহিঙ্গা ক্যাম্পটা ঘিরে দিছে, যেন ওরা যত বাইরে এসে বাঙালিদের সাথে মিশে যেতে না পারে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। তো এই যে আমার পিছনে যে বাগানটা দেখতেছেন, অনেকগুলো গাছপালা, এগুলো কিন্তু হচ্ছে ওই যে আমাদের ট্যুর গাইড মামা ওনার কিন্তু নিজ হাতে গাড়া গাছ এগুলা। তো এটাও একটা কপাল আর কি, ভাগ্যের ব্যাপার যে এই জায়গায় আসছি এবং জমিদার বংশের সাথে আসছি আর কি, জমিদার বংশ মানে ওনাদের পাহাড়গুলো ওনাদের আর কি, ভাবা যায় মানে এটা কপাল আর কি, কপাল লাগে। তো রোহিঙ্গারা চাইলে কিন্তু এই পাশে আসতে পারবে না, একদমে ওনাদের এই যে কাটা তার এটার ওই পাশে থাকা লাগবে, অবৈধভাবে আসে অনেকেই। বিশাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ টাছ কাটে, এই যে এগুলো গাছ টাছ কাটা বিক্রি টিক্রি করে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যায়, বাঙালিদের সঙ্গে মিশে যায়। তো এটা আর কি একটা দেশের জন্য সবথেকে বড় হুমকির বিষয়, যে বাইরের দেশের নাগরিককে নিজ দেশে আশ্রয় দিয়া নিজ দেশের অবস্থা খারাপ করে দেওয়া, প্রাকৃতিক ভারসাম্য। তো এই যে পাহাড়ের উপর উঠতেছি, হ্যাঁ অবশ্যই এটা সুদূর প্রসারী থ্রেট, হ্যাঁ এটা একদম পরিকল্পনা মাফিক এই কাজটা করা হয়েছে। চাইলেই তো এদেরকে তো আর নিয়ে যাওয়া সম্ভব না। জীবনও নিয়ে যাবে না, আমার তো মনে হচ্ছে না। যেভাবে যে প্রসেসিং
বাহিনী আর হ্যাঁ হ্যাঁ ওদের যে কাজ কারবার ওই দেশে হ্যাঁ মানে মনে হচ্ছে না আর নিয়ে যাবে। অনেকে যাইতেও চাইবে না। যাইতেও চাচ্ছে না অনেকে, ওরে আল্লাহ। কারণ সরকার অনেকবার পদক্ষেপ নিয়েছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু হচ্ছে আবার আরেকটা সমস্যা হচ্ছে, মেইন সমস্যা হচ্ছে আরেকটা, এই যে এনজিওদের একটা প্ল্যান আছে ওদেরকে না মানে নিয়ে যেতে পারার কারণ হ্যাঁ, রাখা ওখানে একটা ব্যবসা হ্যাঁ, করতেছে মানে NGO রা। এরা যে এখানে রাখতে পারতেছে, যে একটা ব্যবসা চলতেছে, হ্যাঁ তাহলে এটাও একটা ওদের আর কি, নাইলে ওরা চলে গেলে তো প্রকল্প বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। সেই কারণে হচ্ছে ওরাও আর অনেক যুবক যারা চাকরি মানে করতেছে বর্তমানে, তারা কিন্তু চাকরিহীন হয়ে যাবে। বলে এটাও একটা বিষয়। বিশাল আমাদের একটা তো পরিকল্পনা। এখানে যারা চাকরি করতেছে ম্যাক্সিমামই হচ্ছে মানে অফিসার র্যাঙ্কিং এ যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে চট্টগ্রাম, আউট অফ চট্টগ্রাম। তাইলে ওরা তো হচ্ছে আর চাইবে না যে, কারণ বন্ধ কোনো হয়ে যাক। হ্যাঁ কোনো একটা ঝামেলা হইলে তো ওরা চট্টগ্রাম থেকে পালাই যাবে। হ্যাঁ 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 তা মরবে হচ্ছে এই কক্সবাজার, দক্ষিণ কক্সবাজার যেগুলো আছে এগুলো হ্যাঁ হ্যাঁ। ঝামেলা হবে। এই যে গহীন জঙ্গল আর আসলে প্রচুর কষ্ট। এদেরকে রাখতে গেলে হচ্ছে এই প্রজন্ম হচ্ছে তেমন একটু সমস্যায় পড়বে না, হুম, ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে সমস্যা পড়বে। বিশাল সাফার করবে। হ্যাঁ যেমন এই বিষয়টা। বর্তমান ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে বিষয়গুলো আমরা হ্যাঁ। দেখতে পাচ্ছি, যে যুদ্ধ বিগ্রহ, এইটা আগেকার আমলে কিন্তু কি হয়েছিল, হুম। মানে প্যালেস্তাইন বর্তমান যেটা আছে এটা কিন্তু মানে তারাই কিন্তু এই যে ইসরায়েলদেরকে আশ্রয় দিচ্ছে। আশ্রয় দেওয়ার পর ওরা যখন আবার সংখ্যায় বেশি হয়ে গেছে, টেকনোলজির দিক থেকে তারা যেহেতু আগায় গেছে অন্যান্য দেশের সহায়তায়, সো ফলে এখন তাদেরকে আবার অত্যাচার এটা করছে। হচ্ছে খাইমের আম্মুর। এই পাশেটা হচ্ছে কায়েমের আম্মুর। ওরে আল্লাহ, আমি থাকতে পারবো না ভাই, এই পাহাড় হচ্ছে কায়েমের আম্মুর। কখন যদি কিডন্যাপ হয়ে যায়। ওর আম্মুর সীমানা হচ্ছে এখান থেকে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ? এই হবে 6-7 খানের মতো হবে। ওরে আল্লাহ, এগুলো মানে ওয়াটার সাপ্লাইয়ের না? তো হচ্ছে ইউএনএইচসিআর এর হচ্ছে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কগুলো, বিশাল বিশাল ট্যাঙ্ক। বিশাল অক্সফাম মানে এটা সংস্থা, এটা সংস্থা। ইন্টারন্যাশনাল সংস্থা একটা। এই যে ইউএনএইচসিআর এর এখানে অফিস আছে, রিফিউজি এজেন্সি। এখানে হচ্ছে আমরা জঙ্গল কাটছি আগে, আচ্ছা এই আচ্ছা। গরু চড়তো এখানে আর কি। হুম, তো পরবর্তীতে রোহিঙ্গারা এসে হঠাৎ করে দখল করে ফেলার কারণে আর ওদেরকে উচ্ছেদ করা যায় না, হুম। কারণ সরকারিভাবে একটা আচ্ছা ইয়ে আচ্ছা, চাপ ছিল। চাপ ছিল। তো একটা আর সরকারি চাপ ছিল, প্লাস ওই যে মানবিকতার একটা হ্যাঁ বিষয় ছিল। সে কারণে তো আমরা কিন্তু হচ্ছে আপনাদের রোহিঙ্গা শিবির যে সবাই শুধু রোহিঙ্গাদের ঘর বাড়ি দেখায়, না আমরা আপনাদের রোহিঙ্গাদের ঘর বাড়ির বাইরে যে একটা রিয়ালিটি আছে, বর্ডার আছে, একটা যে সীমানার একটা যে বিভাজনের একটা বিষয় আছে, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি পাহাড়ের উপরে। তো মামাদের দুঃখ লাগে যে মামাদের এই যে বন জঙ্গলগুলো দখল করে ফেলছে। এই আর কি। বসি হ্যাঁ, একটু বসি। মানে এই দিক থেকে দেখলে ওই যে ওই মাথা পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত শুধু ওই যে সাদা সাদা ওদের তারপাল দেখা যেত, ত্রিপলগুলো। ত্রিপল গুলা দেখা যেত, ওই যে ওদের সাদা ইউনিসেফের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিপল টেনগুলো আর কি, তাঁবুগুলা। তাবুগুলা ওগুলো দেখা যেত। মানে আর এমন গরম ছিল, এই পরবর্তীতে সরকার পদক্ষেপ নিয়ে গাছ ওদেরকে দিয়ে রোপণ করাইছে, এনজি দিয়ে রোপণ করাইছে, তারপরে না এখন গাছ পালাইছে, না একটা গাছও ছিল না এখানে, একদম শ্মশান বানাই। একদম মানে শুধু সাদা, একদম মরুভূমিতে যেমন এদিক থেকে ওদিকে দেখা যায় না, এখন মোটামুটি ঠান্ডা হয়েছে। কিছু গাছ রোপণ করছে, আবার ওখানে গাছ কাটাও যায় না, তো তবুও কেউ চুরি করে করে কেটে ফেলতেছে। গেট খোলা আছে না আপনার তাই জন্য রাস্তা আছে না। ওদের যে টয়লেটের যে ক্লিনিং যে ব্যবস্থা ওগুলা এনে এখানে হচ্ছে ওগুলা প্রসেসিং করে, এগুলা গ্যাস উৎপন্ন করার জন্য চেষ্টা ও করতেছে। আচ্ছা, মানে ওটা হচ্ছে জৈব উপায় আর কি, হ্যাঁ, জৈব গ্যাস, জৈব গ্যাস, বায়ো প্ল্যান্ট। বায়ো প্লান্ট। ওই যে ওখানে যাবো, ওখানে গেলে দেখা যাবে। বিশাল কর্মযজ্ঞ। হ্যাঁ, মায়ানমারে হচ্ছে আপনার মেয়েদেরকে পড়াশোনার সুযোগ পড়াশোনা দিত করার সুযোগ ছিল না, তার যার কারণে হচ্ছে ওরা বেশিরভাগই ওই যে ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ, আবদ্ধ হয়ে গেছিল, বাইরে হইতে পারে না, বাইরে হইতে পারে না। জগৎ দেখে নাই। তো সেই সুযোগটাই হচ্ছে ওরা মায়ানমার সরকার নিয়েছিল, ওদেরকে ধীরে 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 নাগরিকত্ব থেকে বাদ করে দিছে।
ইতিহাস থেকে মানে ওদেরকে মুছে ফেলছে আর কি, মায়ানমারের ইতিহাস থেকে। তারপর পরবর্তীতে বলতেছে এরা তো আমাদের দেশি না, এরা বাংলাদেশি, এরা বাংলাদেশ থেকে আসছে এখানে, অবৈধ ভাবে আসছে এখানে, অবৈধ অভিবাসী যেটাকে বলতে গেলে ওরা বলতেছে এখন। তো এখনো ওই যে এদেরকে স্বীকার করতেছে না, এরা বলতেছে যে এরা আমাদের দেশে না, মায়ানমার বলতেছে, মায়ানমার বলতেছে এরা এগুলো বাংলাদেশি। মানে আসলে তাইলে ওই যে আপনার হচ্ছে মায়ানমারের যে মেন শহরে আপনারা যখন ওই যে আপনাদের এলাকায় ছিলেন, আরাকানে ছিলেন আপনারা, আরাকান না, বাসিন্দা না? আপনার ওই জায়গাটা না আরাকান, হুম। তো ওইখান থেকে আপনাদের মেন শহরে যাইতে দিত না? লোকাল যে বাজারগুলো আছে ওখানে মানে আপনার রাজধানী যাইতে দিত না? না। মায়ানমারের রাজধানী মায়ানমারের রাজধানীর একটা নাম কি? রেঙ্গুন, রেঙ্গুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ইয়াঙ্গুন, আপনারা বলেন ইয়াঙ্গুন। যেতে পারেন। ইরে আল্লাহ, এখন ইয়াঙ্গুন হয়েছে, আগে রেঙ্গুন ছিল। রেঙ্গুন ছিল, হ্যাঁ, নাম পরিবর্তন করে। তার মানে ওনাদেরকে রাজধানীতেও যাইতে দিত না না? না, রাজধানী কি, এখানে এসে অনেকে যখন বড় বড় বাসগুলো দেখতেছে, অনেকে তো অবাক হয়ে গেছে, এগুলা কি এরকম করে তাকাই থাকছে, এগুলো এইভাবে তাকাই থাকছে বড় বড়। তো অনেকে নাকি জিজ্ঞেস করতেছে হাস সরেশ বাবু বলে যে এত বড় বড় গাড়ি এগুলা কি খায়? মানে গাড়িও খাবার খায় এটা। হ্যাঁ। ও তেল খায়। অনেকে গাড়িও দেখছে এখানে এসে। তাহলে ভাই আপনাদেরকে তাহলে যাইতে দিত না শহরে? মাটির রাস্তা, একদম কুয়ার মধ্যে ফেলাই রাখছিল। মানে এরা এরা মাটির লোকের সাথে- এই যে পিচের রাস্তায় দেখে নাই অনেকে, তার মানে ওরা পিচের রাস্তায় তো নছিল না। হ্যাঁ, তার মানে ওরা যুগের সাথে তাল মেলাতে দেয় না ওদেরকে, আপডেট হইতে দেয় না টেকনোলজিক্যালি বলো বা বিভিন্ন ভাবে। ওই যে যেখানে গাড়ি দেখতে দেয় না, এখানে যেমন একটা ক্যাম্পে আছে, ওখানেও তেমন ক্যাম্পে এসেছি। না ওখানে হচ্ছে ওদের নিজস্ব বাড়িঘর ছিল, নিজস্ব ওই- বাড়িঘর ছিল, নিজস্ব বাড়িঘর ছিল, নিজস্ব সেখানে বাড়িঘর হাট বাজার ছিল, কিন্তু- হাট বাজার। কিন্তু এগুলাতে কিছু করতে দিত না। একটা ঘর, ওরা যদি একটা ঘর করেও তাইলে ঘর করতে দিত না। হ্যাঁ, কেউ যদি একটা ঘর করলে মানে সরকারি লোক এসে সাদা নিয়ে যেত, কথা শুনে করতে দিত না, অ্যারেস্ট করতো, এরকম আর কি। তো ভয়াবহ তথ্য। তার মানে ওদেরকে ডেভেলপ করতে দিত না না। না না, মানে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করতো। ওই স্মার্টফোন ইউজ করতে দিত না? তাও চুরি করে ইউজ করতে হতো বটম মোবাইল, এই ছোট ছোট যেগুলো। মোবাইল। তো অনেক মানে এই যুগে এসে এইভাবে থাকা, মানে ওনাদেরকে একটা সেপারেট করে দিছে, ক্ষুদ্র নিগোষ্ঠীর মতো একদমই। তোমাদের একটা কলোনি থাকবে, এর বাইরে তোমরা যাইতে পারবে না। এখনো তো সেম অবস্থা, কারণ এখনো সেম অবস্থা। এখনো সেম অবস্থা। এই যে আমাদের দেশে আসছে, আমাদের দেশেও তার কাটা দিয়ে দিছে। কারণ উপায় তো নাই কোন জায়গা, কারণ সারা বাংলাদেশ ছড়িয়ে গেলে তার ঝামেলা না। আরেক ঝামেলা। এখনো অনেকে অবৈধভাবে হচ্ছে জন্ম নিবন্ধন আবার করতেছে, টাকা দিয়ে। আপনাদের দেশ থেকে মনে হয় এখনো কিছু সংগঠন, মানে আপনাদের যেগুলো সমর্থিত, যারা মানে আর্মিদের বিরুদ্ধে লড়াই করতেছে, হুম। ওরা মনে হয় এখনো এইদিকে মনে হয় পুশ করে কোনো কিছু। এই যে প্রভাব পড়ে না, ওই যে আরাকান আর্মি যখন গুলি করে, ওদিক থেকে গুলি করে, এরা যখন পালাই যায়, বাংলাদেশে একজন মারা গেছিল কিছুদিন আগে। হ্যাঁ, নিউজে আসছিল। হ্যাঁ, বাংলাদেশে একজন মারা গেছিল, যে ওদিক থেকে গুলি ছুটে এদিকে বাংলাদেশি মানুষ মারা গেছে। কারণ এদিক থেকে যখন ফায়ার করে ওইদিকে এদের লোকগুলা হুম হুম হুম। মায়ানমারের, হুম। তখন হচ্ছে ওরা তো বিপরীত দিক থেকে গুলি করে আবার। তো এখন খার গায়ে হচ্ছে, ওটা তো আর দেখে না ওরা। ছুটি আমরা চলেন। দিকে হাঁটি। তো এই যে স্থাপনাটা দেখতেছেন, এই স্থাপনাটা হচ্ছে পাহাড়ের উপরে, যে রোহিঙ্গাদের হচ্ছে আপনার জৈব গ্যাস তৈরি করা হয় আর কি। সব রকম ময়লা আবর্জনা এখানে নিয়ে আসা, এখানে জৈব গ্যাস তৈরি করা হয়। হ্যাঁ, চলে যাই। এটা জৈব গ্যাস তৈরি করে। কি দেখাবেন জানেন? এমনি হেঁটে ওদিক দিয়ে চলে যেতাম আর কি। মামা তো আগে তো এটাও কিন্তু হচ্ছে একটা এনজিও থেকে আর কি, এটা একটা এনজিও থেকে তৈরি করা, মানে এখানে জৈব গ্যাস তৈরি করা হয়। এই ভাইও কিন্তু হচ্ছে মিয়ানমার থেকে আসছে। যাই হোক, একাই থাকেন? মানে
আমরা টেলিভিশনে সংবাদে যেটা দেখি, এইখানে আসলে কত তথ্য যে জানা যায়, কত যে অজানা ইতিহাস আছে মায়ানমারের এবং এই পার্বত্য চট্টগ্রাম, এই দুইটারে যে কত একটা অজানা ইতিহাস আছে, সেটা শুধু এখানকার স্থানীয় যারা তারাই কিন্তু বুঝবে। এবং মিয়ানমারের অধিবাসীরা ওরা যে কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে, কেন একজন সন্ত্রাসী হয়ে ওঠে, যখন তার অর্থ কষ্ট এবং মৌলিক চাহিদার অভাব থাকে তখনই সে সন্ত্রাসী হয়ে ওঠে। তো এই যে সন্ত্রাসী হওয়ার পিছনেও একটা বড় ইতিহাস আছে। কেউ কিন্তু সন্ত্রাসী হইতে চায় না, সমাজ ব্যবস্থায় তাকে সন্ত্রাসী তৈরি করে। তো ওনাদেরকে কিন্তু স্মার্টফোন ইউজ করতে দিত না, যারা এই যে আরাকানের অধিবাসী যাদেরকে মিয়ানমার থেকে এই পাশে পুশ করে দেওয়া হয়েছে, তারা কিন্তু স্মার্টফোন ইউজ করতে পারতো না। মেয়েরা কিংবা ছেলেরা মিয়ানমারের রাজধানীতে যাইতে পারতো না। তো হচ্ছে ওরা নিজ দেশে থাইকাও পরবাসী। মামা 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 তাহলে মিয়ানমারের এরা আরাকান যারা অধিবাসী, ওরা নিজ দেশে থাইকাও পরবাসী ছিল। তো ওদেরকে কিন্তু হচ্ছে মিয়ানমার সরকার আস্তে আস্তে সংবিধান থেকে আউট করে দিছে, মানে নাগরিকত্ব বাতিল করে দিছে। শিক্ষা ব্যবস্থা ছিল না, আপনার হচ্ছে ওরা নিজেদের শহর যাইতে পারতো না, রাজধানীতে যাইতে পারতো না, মানে একটা আইসোলেটেড ছিল আর কি, এই অবস্থা। তো তো এই যে পাহাড়, এই যে আপনার একটু পাহাড়টা দেখাই, এই দেখেন নিচু পাহাড়, এই যে পাহাড়ের জঙ্গল, এগুলো সব মামার হাতের গাছ লাগানো। যাক, আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকতেছি। তো আমরা কিন্তু এখন পাহাড় থেকে নামতেছি। তো রোহিঙ্গারা চাইলেও কিন্তু এইদিকে আসতে পারবে না, শুধু চুরি করে আসতে পারবে, কাটাতার কাইটা আসতে পারবে, আদারওয়াইজ তারা কিন্তু এই পাশে আসতে পারবে না, কারণ তাদের বাংলাদেশের ভিতরে ঢোকা নিষেধ। ওদেরকে হচ্ছে আপনার পাহাড় সেই রকম স্লিপারি। ওরে আল্লাহ, তো পাতা, ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ। তো এই যে আমরা বাংলাদেশের সীমানায় আছি, আর রোহিঙ্গাদের কাঁটাতার দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। ওরা চাইলেও কিন্তু এদিকে আসতে পারবে না, শুধু রাতের বেলা চুরি করে আসতে পারবে, আদারওয়াইজ পুলিশকে একটু ঘুষ টুস দিয়ে আসতে পারবে, তাছাড়া পারবে না। তো এটা কিন্তু ওই যে আমাদের পিছনে পাহাড়ি জঙ্গল, দারুণ অভিজ্ঞতা। টেলিভিশনে আসলে যেটা দেখানো হয় খবরে, তার এক কানিও আসলে বাস্তবতা তুলে ধরা হয় না। এখানে বাস্তবতা আলাদা, অন্যরকম। এই দেখেন পাহাড়, আর পাহাড়ি রাস্তায় এই যে মামা দেখা পাওয়া যায়। তো এই পাশে আগে রাস্তাঘাট ঠিক এরকমটাই ছিল, পরবর্তীতে সেনাবাহিনীদের দ্বারা পিচ রাস্তাগুলো করা হয়েছে, কিন্তু আগে মামারা যখন ছোট ছিল এইভাবেই রাস্তাঘাট দিয়ে আসতো আর কি। কি হলো, ওই যে মায়ানমারের অধিবাসী যারা আছে তাদের কিন্তু বাইরে আসার নিয়ম নাই, ওরা কিন্তু চুরি করে আসে। আর এই যে জ্বালায় দিছে, এগুলো হচ্ছে গাঞ্জা খাওয়ার সময় আগুন দিয়ে জ্বালায় দিছে গাছপালাগুলা, যে কি অবস্থা। এই গোপন পথগুলোই ব্যবহার করে রোহিঙ্গারা, যারা দিনে দুপুরে রাতে সবসময় এই রাস্তাগুলো ব্যবহার করে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই সেই গোপন পথ। এই যে পাহাড়, তো ওদের কিন্তু যে ছেলেটাকে ভিডিওতে দেখলেন, ওদেরকে কিন্তু এই দিকে আসার নিয়ম নাই, ওদেরকে কিন্তু কাঁটাতারের ভিতরেই থাকতে হবে। ওরা কিন্তু চুরি করে আসে, এখানে চুরি করে নিয়ে যায়। যেমন আমের বাগান আছে, মামাদের বিভিন্ন আম বাগান আছে, এই যে আমাদের লাগানো গাছ, আম গাছ আছে। তো ওই যে আমের বাগান, লেচুর বাগান, যাই হোক, এখানে ওরা কিন্তু চুরি করে নিয়ে আসে। এই যে পাহাড়, আমার পিছনে কিন্তু পাহাড় দেখতেছেন, কাটছে পাহাড় কাটে, এই যে লাল মাটির পাহাড় আর কি। তো হচ্ছে এখানে বাস্তবতা অন্য রকমের, আপনাদেরকে
রোহিঙ্গা ক্যাম্পের আসল বাস্তবতাটা দেখাই দিলাম। একদম ঘেমে টেমে একাকার অবস্থা, প্রচণ্ড রোদ, রোদের মাঝ দিয়ে হাঁটতেছি। এই যে পাহাড়, তো এইগুলোতে রাতের বেলা হাতি আসে, এই ধান টানগুলো খায় ফেলে। আর এই যে পাহাড় পিছনে দেখেন কত বড় পাহাড়। রোহিঙ্গারা এই ছোট ছোট রাস্তাগুলো ব্যবহার করে শহরে যায়, বড় বড় শহরগুলোতে কাঁটাতার কাইটা, কারণ ওদের নিয়ম নাই কাঁটাতারে বাইরে হওয়া। কিন্তু স্থানীয় যে পুলিশ টুলিশ আছে ওদেরকেও ঘুষ টুস দেয়, কিংবা ওরা সিস্টেম বুঝে গেছে, সেই সিস্টেমেই কিন্তু ওরা কিন্তু আসে। তো আমরা কিন্তু এখানে পাহাড়ি বাড়ি দেখতেছি, কিছু পাহাড়ের উপরে বানানো। ভিডিওটা দেখেন, ভালো লাগবে। যে পাহাড়, সালাম আলাইকুম। অনেক গরম। পরামর্শ করে কিছু বেশি ফেলা হইতো। ঠিক আছে, থাকেন ভাইয়া। তো এই যে এগুলোতে নাকি চুরি হয়, মানে ওই যে যারা রোহিঙ্গারা আছে ওরা এসে এগুলোতে চুরি টুরি করে, আম টামগুলো পায়রা নিয়ে যায়, যে পেয়ারা গাছছে পেয়ারা নিয়ে যায়। তো এগুলো হলো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার গোপন ইতিহাস আর কি। এটা কোথায় পড়ছে? তো এটা কক্সবাজার জেলায় পড়ছে আর কি, খাগড়াছড়ি রাঙামাটি। আচ্ছা, এটা কিন্তু কক্সবাজারের মধ্যে পড়ছে, উখিয়া কক্সবাজার। যাই হোক, তো পাহাড় কিন্তু কক্সবাজারেও আছে প্রচুর, আবার সব থেকে বেশি আছে বান্দরবান খাগড়াছড়ির দিকে চট্টগ্রামে। তো এই পাহাড়টা কিন্তু হচ্ছে, আমরা কিন্তু একটা অংশ শুধু আপনাদেরকে দেখাইলাম রোহিঙ্গা ক্যাম্পের, এটা কিন্তু একদম টেকনাফ পর্যন্ত গেছে, মানে বিশাল এরিয়া, এত বিশাল যে আমরা শুধু অল্প একটু সামান্য আপনাদেরকে ভিডিওতে দেখালাম। অল্প একটু দেখাইলাম আপনাদেরকে। আর এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রোহিঙ্গারা সিস্টেম করে দেশের আনাচে কানাচে যায়, কোন সিস্টেমে যায়। ঠিক লোকালের মতো করে ওরা মিশে গেছে, এবং ওরা জানে যে কোথায় কি দিলে ওরা যাইতে পারবে, এটাই আর কি। তো এই যে এগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেত, এই যে পাহাড় এত দূর, এগুলো মনিটরিং করা তো ঝামেলা। ওরে আল্লাহ। তো এই যে পাহাড়ের মধ্যে জমি থাকাও একটা রিস্ক, মানে থাকা না থাকা একই রকম অবস্থা আর কি, দেখাশোনার খুব ঝামেলা, আশাও হয় না দেখার জন্য। তো এই জন্য মামারা স্থানীয় মানুষদেরকেও ব্যবহার করে চাষাবাজের কাজে, দেখাশোনার কাজে। কারণ হ্যাঁ, এত দূরে, ও ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে এই যে পাহাড় দেখাচ্ছি কক্সবাজারের। তো এই যে এগুলো হচ্ছে পাহাড়ি ঘর বাড়ি, গরু ছাগল পোষে। রোহিঙ্গা ক্যাম্প কিন্তু ওই দিকে, আমরা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে আসছি, কাঁটাতারের বাইরে। তো এগুলো হলো কক্সবাজারের উখিয়ার পার্বত্য এলাকা আর কি, মধুর চাক না কি জানি বললো গ্রাম। তো আমাকে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কতটা গরম এই দিকে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে ভিডিও শ্যুট করা, আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা পাহাড়ের সঠিক বাস্তবতাটা দেখেন, যে কতটা নির্মম পাহাড়ের সঠিক বাস্তবতা, এখানে জীবন কতটা কঠিন, আর প্রচণ্ড রোদ। আর এইগুলোতে কিন্তু আগে প্রচুর গাছপালা ছিল, রোহিঙ্গারা কেটে মেটে একদম অবস্থা খারাপ করে দিছে। তো আমরা যাচ্ছি, এই যে পাশেই কিন্তু হচ্ছে পাহাড়, এই যে পাহাড়।
এই দেখেন কি বিশাল পাহাড়। গোসল করার মতো অবস্থা হয়ে গেছে।